কোন জায়গাটাতে আসলে এখন আমাদের সবার আগে রাজনীতিকে সংস্কার করতে হলে নজর দেওয়া দরকার? এই নতুন বাংলাদেশ হচ্ছে গণতন্ত্রের নতুন বাংলাদেশের যে আমরা স্বপ্নটা দেখি, সেই বাংলাদেশ সমতার, বৈষম্যের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা এবং আমাদের কয়েকশো শহীদের আত্মদান, সেই আত্মদানের ভিতর থেকে সেই যে হত্যাকাণ্ডগুলো, গণহত্যার বিচার, এবং আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আইনের শাসনে দেশটি চলবে। গত 15 বছর আমাদের চোখের সামনে ছিল শাসকের আইনে একটা দেশ পরিচালিত হতো। আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের বিচার ব্যবস্থা চলে গিয়েছিল আইনের শাসনের বদলে শাসকের আইন। চুজ অ্যান্ড পিক, অপরাধীকে তার রাজনৈতিক পরিচয় দেখা, যদি দেখা যেত যে আমার চিন্তার সঙ্গে তার চিন্তা মিলে যায়, তাহলে সেই অপরাধীকে আইন থেকে, বিচার ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রাখা। আমরা যে বাংলাদেশটা দেখতে চাই, সেই বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দেবে। আমরা যে বাংলাদেশটা দেখতে চাই, এই বাংলাদেশে যে সীমাহীন বৈষম্যটা আমাদের এখানে আছে। ওয়াসার পদত্যাগ করা এমডি তাকসিমে খান, তিনি বেতন পেতেন 5.5 লক্ষ টাকা, আর সেই বাংলাদেশে একজন চা শ্রমিক প্রতিদিন তার ইনকাম ছিল 150 টাকা। আমরা এরপরে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বশীলরা এসে বলতেন মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আমরা বারবার জিজ্ঞেস করতাম যে আয়টি আপনি কাকে মিন করছেন? তারা তাদের দম্ভ দিয়ে, তাদের মিথ্যাচার দিয়ে, ওই যে সমাজের মধ্যে যে বৈষম্যটা আছে, একটা অঞ্চলের সাথে আর একটা অঞ্চলের, একজন নাগরিকের সাথে আর একজন নাগরিকের বৈষম্য, সেটিকে অস্বীকার করতেন। রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ যে অর্গান, সেটি হচ্ছে তার নাগরিক। রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্কগুলো ছিল, সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে গিয়েছিল। রাষ্ট্রের সংবিধান অনুযায়ী মালিকানা হচ্ছে জনগণ, কিন্তু মালিককে তার অধিকার থেকে বঞ্চিত করা, ভোট থেকে বঞ্চিত করা, এবং আমাদের যে নানা রকমের সংকটযুক্ত যে নির্বাচনী ব্যবস্থাটা ছিল, সেটিকেও ধ্বংস করে ফেলা। এবং যে সিস্টেমটা চালু হয়েছিল, আপনি জানেন যে আমাদের একসময়ের দাবি ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই সিস্টেমটা পরিবর্তন করে যেটা করা হলো, তোমার ভোট আমি দেব, আমার ভোটও আমি দেব। আমরা দেখেছি, এবং আমি এটি মজা করে বলি যে ঘুমিয়ে থাকে জনগণ, ভোট দিয়ে দেয় প্রশাসন, সন্ধ্যাবেলায় তারাই বলে সুষ্ঠু হলো নির্বাচন। সরি ভাই, আরেকটা বিষয় আছে, ভোটের যে সেটা ব্যবস্থা হলো থেকে জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা। অনেকেই বলেন যে আমাদের মধ্যে দীর্ঘ একটা সংস্কৃতি গড়ে উঠেছে, সেটি হলো রাজনীতিবিদদের হাতে নাই। প্রায়শই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি, কথা বলি। রাজনীতিবিদদের হাতে নাই, সেটিকে রাজনীতিবিদদের হাত থেকে নিয়ে খুব সূক্ষ্মভাবে ব্যবসায়ী কিংবা আমলাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটি কি অতীতে রাজনীতিতে যে প্রভাব ফেলেছে, ভবিষ্যতে গিয়ে কি আমরা এর থেকে নিস্তার পাবো কিনা? প্রথম জায়গাটা হচ্ছে, আপনি নাগরিক হলে রাজনীতি করার অধিকার আপনার আছে, একজন ব্যবসায়ীরও আছে, একজন আমলারও আছে, যদি আইন অনুযায়ী তিনি নির্বাচনে রাজনীতিতে আসেন। কিন্তু এর মধ্য থেকে রাজনীতিটা পরিচালিত হওয়া উচিত রাজনীতিবিদদের হাতে, স্টিয়ারিংয়ে থাকবে তারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার পাশে একজন আমাদের এই বিজয়ের একজন কমান্ডার বসে আছে। আমাদের এর আগেও আমরা কিন্তু বিজয় অর্জন করেছি। 90-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা কর্মী ছিলাম, আমরা বিশ্ববিদ্যালয়ে মাত্র ফার্স্ট ইয়ারে পড়েছি। আমাদের যে সেই স্বপ্নগুলো বারবার কিন্তু লুট হয়ে গেছে। আমরা যে স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থানগুলো করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, কারফিউ ভেঙেছি, এই প্রথম কিন্তু কারফিউ না, এর আগেও বিভিন্ন সময় সেই কারফিউগুলো আমরা ব্রেক করেছি। কিন্তু এর ভেতর থেকে যে অর্জনটা, সেই অর্জনটা আমরা ধরে রাখতে পারিনি। সেই কারণে এখন আমার কাছে বারবার ভয় হয়, এবং এই কথাটা আমি বারবার বলি যে আমাদের এখানে ওই আবুলের বদলে যেন বাবুলের শাসন প্রতিষ্ঠিত না হয়। আপনি রাজনীতিতে ব্যবসায়ীদের কথা বলছেন, হ্যাঁ, ব্যবসায়ীদেরকে স্পেস দেওয়া হয়েছে, এবং এর পেছনে একটা কারণ আছে। আমাদের এখানে একসময় বিশ্ববিদ্যালয়গুলোর থেকে নিয়মিত রাজনীতি চর্চা এবং নির্বাচনের ভেতর থেকে বাংলাদেশের নির্বাচনটা হতো, এবং সেখান থেকে ছাত্র সংসদ যে নির্বাচনগুলো, সেই নির্বাচনে আমরা প্রচুর ছাত্র নেতাকে পেতাম, যারা পরবর্তীকালে জাতীয় নেতৃত্ব দিত। আমাদের শ্রমিক আন্দোলন থেকে আপনি যদি খেয়াল করে দেখেন, এখনো যে জাতীয় নেতৃত্ব যারা আছেন, তার একটা বড় অংশ এসেছেন ছাত্র রাজনীতি থেকে, আর একটা অংশ এসেছেন শ্রমিক রাজনীতি থেকে। আপনি খেয়াল করে এখন দেখবেন যে ক্রমশই এই দুইটা সেক্টর বন্ধ করে দেওয়ার কারণে এই যে ব্যবসায়ীরা
জায়গা করে নিয়েছে। আমি আওয়ামী লীগের অনেক নতুন বন্ধুদের কাছে নেতৃত্ব জিজ্ঞেস তৈরি করেছি। হচ্ছে না, এমন আমি type-এর। আওয়ামী লীগের অনেক বন্ধুদের কাছে জিজ্ঞেস করতাম যে তোমরা যে সিদ্দিকুর রহমানকে ট্রেজারার বানিয়েছিলে, আমার জানা মতে এই নামের কোনো লোক কখনো আওয়ামী লীগের প্রাইমারি সদস্য পদ তার ছিল না, আপনার চোখের সামনে। এবং রাজনীতিকে নষ্ট করা হয়েছে এই জায়গায়। আমি নাম বলি, মোস্তফা জালাল মহিউদ্দিন ছাত্রলীগের দুঃসময়ের সভাপতি ছিলেন, বিএম এর সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন। সেই মোস্তফা জালাল মহিউদ্দিন লালবাগে নমিনেশন পেলেন না। যে নির্বাচনটা আমি এবং ডামি দিয়ে নির্বাচনটা হলো, যেখান থেকে বিজয়ী হওয়া একেবারে নিশ্চিত, সেখানে আপনি নমিনেশন কাকে দিলেন? হাজী সেলিমের ছেলেকে, যে এমপি হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কোনো মিছিলে আসেনি। অর্থাৎ এরপরে আপনি বিভিন্ন ফোরামে একই সুরে পুঁথি গেয়েছেন জিয়াউর রহমান রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে গেছে। আমি রাজনীতিতে এই যে ধনীদেরকে চলে আসা, এটি ব্যবসায়ীরা আসতে পারে, কিন্তু আপনি যখন তাদেরকে ওই যে ড্রাইভিং সিটে বসিয়ে দেবেন, তখন তারা পার্লামেন্টে দাঁড়িয়ে যখন ট্যাক্স ফ্রি গাড়ির কথা আসে, তখন সমস্ত এমপি দাঁড়িয়ে হাততালি দেয়। কোন দল থেকে এই প্রস্তাবটা এসেছে, কোন অর্থমন্ত্রী তিনি কোন দল থেকে নির্বাচিত, সেদিকে তাকায় না, নিজের স্বার্থে এক কাতার। এই ঘটনাগুলোর কারণে জনগণের যে অধিকারের যে জায়গাটা, সেই জায়গাটা মাইনর জায়গায় চলে যায়, সংকুচিত হয়ে যায়। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এখন আপনার একটা গুণগত পরিবর্তন আনতে হবে। আমি নতুন বাংলাদেশ বলতে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছি, অবশ্যই, প্রতিহিংসার জায়গা থেকে বেরিয়ে আসার কথা বলছি। যে কোনো ঘটনা আপনার উপরে চাপিয়ে দেওয়া ব্লেম গেমের যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসার কথা বলছেন।